This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম দেখছেন আপনারা সম্প্রীতি আর শুভজিতের সঙ্গে। আমি মঞ্জিরা, এই মুহূর্তে নিউজ রুম। ভোর রাতে ভয়াবহ আগুন। খাস কলকাতায় ঘটনা ঘটল, 9 জনের মৃত্যু হলো, যার মধ্যে একজন শিশুও রয়েছে এবং এর মধ্যে 8 জনই বাংলাদেশি। ইতিমধ্যেই এই হোটেলে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসি থেকে আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 4টি ঘরে ছড়িয়ে পড়েছিল আগুন, সেটা জানা যাচ্ছে। হোটেলের ম্যানেজার, কর্মী সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে হোটেল মালিক এখনো পর্যন্ত পলাতক। সকালের ঘটনা, এখনকার ছবিটা কি? হোটেল মালিক পলাতক বলে জানা যাচ্ছে, তার কোনো রকম খোঁজ পাওয়া গেল কিনা, পুলিশ কি বলছে, সবটাই জানো। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, একেবারে ঘটনাস্থলে। শান্ত, একদমই। দেখো, আমি যে বাড়িটা রয়েছি তার ঠিক পাশের বাড়িতে আগুন লেগেছিল, যেহেতু অন্ধকার হয়ে গেছে এবং আমরা যেখানে রয়েছি সেটা একটাই ওপরে, এতটা অন্ধকার। দেখো, তোমাকে আমি সেই ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অভিক দাসকে। এই যে বেআইনি অংশ, এই বেআইনি অংশে মূলত এই বেআইনি অংশ তৈরি করা হয়েছে এবং এটাই কিন্তু সেই 3তলা এক্সটেনশন যেখানে আগুন লেগেছিল। এবং 2013 সাল থেকে এই বেআইনি এক্সটেনশনের কাজটা শুরু হয়। 2023 সালে এসে 2023 সাল আরে এই নেই, ব্যাটারি শেষ হয়ে গেছে। 2023 সালে এসে, হ্যালো, শুনতে পাচ্ছ? শান্ত বলো। মঞ্জু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, 2023 শান্ত সালে বলো, এসে শোনা এই যাচ্ছে। বেআইনি এক্সটেনশনটির কাজ শেষ হয়েছিল এবং এই বেআইনি এক্সটেনশনটা কিন্তু যে 3তলায় আমরা একদমই, যে 2013 সালে এই বেআইনি এক্সটেনশনের কাজটা শেষ হয় এবং 2013 সাল থেকে এই কাজটা শুরু হয়েছিল এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই ফ্লোরেই মূলত বেআইনি কাজকর্ম চলছিল এবং এক্সটেনশন করেই এখানেই হোটেল শান্ত, ব্যবসা তুমি শুরু হয়ে আমাদের যায়। সঙ্গে থাকো। শান্ত, দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের। তারাপীঠের পর খাস কলকাতায় এই ভয়ঙ্কর কাণ্ড। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে বেঘোরে 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 8 জনই বাংলাদেশি, একজন শিশুও রয়েছে। একই পরিবারে 4 জনের মৃত্যু হয়েছে বলেও খবর। আর এই ঘটনা অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, যে রেসিডেন্সিয়াল আবাসন সেখানে এভাবে রমরম করেছিল কি করে, বেআইনি ব্যবসা, তার কারণ কোনো রকম সেখানে পারমিশন ছিল না, সেখানে কোনো রকম লাইসেন্স ছাড়া কি করে, ছাড়পত্র ছাড়া কি করে দিনের পর দিন সেখানে হোটেল ব্যবসা চললো। অডিট রিপোর্ট, সেই রিপোর্ট কি বলছে, অডিট কমিটি তৈরি হয়েছিল, সেই অডিট কমিটি কি কি ব্যবস্থা নিয়েছে, এর আগের ঘটনাগুলো থেকে কেন শিক্ষা নেওয়া হয়নি, রেসিডেন্সিয়াল আবাসনে হোটেল কিভাবে, এক বিল্ডিংয়ে 10টা গেস্ট হাউস কি করে, কে ছাড়পত্র দিল, 1.5 কিলোমিটারের মধ্যে মৃত্যুপুরী, পুরসভা বা দমকল কি করছিল, আদৌ ফায়ার অডিট হয়েছিল কিনা, কে এই মৃত্যুর দায় নেবে, এই প্রশ্নগুলো এই ঘটনা আরও একবার চোখের সামনে নিয়ে এসেছে। বেনিয়ম যদি ধরতে বেরোই, এই চত্বরে কিন্তু ভুরি ভুরি। কর্পোরেশনের ঠিক পাশে, কর্পোরেশন প্যালেস রোড, কলকাতা 87, সেখানে আমি একটা বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছি। সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, কারণ এখানে মানুষ থাকে। সেখানে দেখুন, প্রথম ফ্লোরে উঠেই আমি পর পর দুটো, মানে দুদিকে দুটো হোটেল দেখতে পাচ্ছি, গেস্ট হাউস দেখতে পাচ্ছি, যেটা কর্পোরেশনের ভাষায় বলা হয় এম। এটা কিন্তু বেনিয়ম, মানে একই ফ্লোরে দুদিকে দুটো এম এর মতন দুটো হোটেল, দুটো গেস্ট হাউস থাকতে পারে কি? এই প্রশ্ন উঠছে। পারমিশন না নিলে আমরা থোড়ি বিজনেস চালিয়ে যাচ্ছি। আপনাদের কতদিন? প্রায় 5-7 বছর। 5-7 বছর। আপনাদের এখানে ফায়ার লাইসেন্স দেওয়া হয়েছে? অবশ্যই, সব ক্লিয়ার আছে? অবশ্যই। ফায়ার লাইসেন্স দেওয়ার সময় কি সার্ভে বা অডিট হয়েছে? অবশ্যই অডিট হয়েছে। আমাকে একটুখানি আপনাদের ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইশার এবং আপনাদের এমার্জেন্সি রাস্তা সেটা একটু দেখাতে পারবেন? দেখুন, এমার্জেন্সি এক্সিট এখন সেরকম নেই, তবে লাইসেন্স বা এক্সটিংগুইশার বা স্প্রিংকলার এগুলো সবই আছে। এখানে আমাদের ফায়ার সেফটির যে লাইসেন্স আছে, এগুলো সব হচ্ছে আমাদের
মানে প্রতি বছরে রেনুয়াল হয় বা যে সমস্ত লাইসেন্সগুলো আমাদের আছে সেগুলোর প্রতি বছরে রেনুয়াল করা হয়। কিন্তু ভাবছেন ফার্স্ট ফ্লোরেই দুটো হোটেল, আমি যদি আরো একটু উপরে নিয়ে যাই, আর উপরে আসার পথটা আপনি দেখবেন, উপরে আসছে কিন্তু আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে, আর এই কাঠের সিঁড়ি মানে বুঝতে পারছেন কাঠ দাহ্য বস্তু, যদি আগুন লাগে খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়াবে, তাই কাঠের সিঁড়ি দেখলে ফায়ার লাইসেন্স কি পাওয়া যায়? এই প্রশ্নটাও তো উঠছে, কারণ কাঠের সিঁড়িতে কিন্তু ফায়ার লাইসেন্স মেলে না বলে জানা গিয়েছে। এই উপরের দিকে আসছি, আমি এখানে আরও একটা গেস্ট হাউস বা হোটেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোল্ডেন প্যালেস গেস্ট হাউস। আর এই গোল্ডেন প্যালেস গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে দেখুন, এখানে কিন্তু মানুষ থাকে না, মানে থাকার মানে এটা একটা ফ্ল্যাট, যদিও এই ফ্ল্যাটে এখন কেউ নেই, মানে তালা মারা রয়েছে, মানে এটা একটা পুরোপুরি রেসিডেন্সিয়াল পারপাস। কিন্তু ভাবুন এখানে 3টে হোটেল আপনাদেরকে দেখালাম, মানে গেস্ট হাউস এবং হোটেল মিলিয়ে এটা 3টে দেখালাম, আরও একটা মানে আমি যতটা উপরের দিকে উঠছি ভাবুন অনেক পুরনো বিল্ডিং এই চত্বরের, স্বাভাবিকভাবে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু ফায়ার লাইসেন্স ক্লিয়ার করছেন কিভাবে? আমি এক গোল্ডেন প্যালেস হোটেলের মালিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন আপনি বিল্ডিং ওনারের সঙ্গে কথা বলুন, কিন্তু উনি বলছেন যে সার্ভে করে অডিট করেই কিন্তু এই ফায়ার লাইসেন্স তারা পেয়েছেন। কিন্তু যখন আমি তাকে এমার্জেন্সি এক্সিটের প্রশ্ন করি তখন কিন্তু তিনি বলতে পারেননি। দেখুন আরও একটা মান্নাত প্লাজা গেস্ট হাউস, এই মান্নাত প্লাজা গেস্ট হাউস তার ঠিক উল্টো দিকে আবার থাকার ঘর রয়েছে, মানে এই বিল্ডিংয়ে 4তলা বিল্ডিং, সেই 4তলা বিল্ডিংয়ে 4টে হোটেল গেস্ট হাউস, মানে সব কিছু মিলিয়ে 4টে রয়েছে। এবার ভাবছেন যদি আগুন লাগে তাহলে এমার্জেন্সি এক্সিটটা কোথায়? চলুন আমি দেখানোর চেষ্টা করছি। যে সিঁড়িতে মানে এমার্জেন্সি এক্সিটে যখন যাবেন দেখুন অবস্থা, এই দরজা কিন্তু পুরোপুরি খুলছে না, মানে আপনি যদি ছাদ দিয়ে এমার্জেন্সি এক্সিট খোঁজার চেষ্টা করেন, আমি যাওয়ার চেষ্টা করি এমার্জেন্সির দিকে যাওয়ার রাস্তা, মানে আমাকে যেটা বলা হয়েছে এদিকে নাকি এমার্জেন্সি এক্সিট রয়েছে, তার রাস্তা তো সংকীর্ণ, সিঁড়িগুলো সরু সরু। হ্যাঁ ঠিক আছে, প্রাণ বাঁচানোর জন্য আমি এই সংকীর্ণ সিঁড়ি দিয়ে উঠলাম, কিন্তু যদিও এখানে অনেক কিছু প্রশ্ন থাকে, কিন্তু আমি কি প্রাণ বাঁচাতে পারবো? এটা কি, এটা ছাদ, এখানে তো এমার্জেন্সির পর্যন্ত দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না আমি, মানে এখানে এলে কিভাবে প্রাণ বাঁচবে? চলুন ছাদটা ঘুরিয়ে দেখাই। যে বিল্ডিং এর একটা অংশেই 4টে হোটেল এবং গেস্ট হাউস, তার আরেক অংশে কিন্তু আরো অনেকগুলো রয়েছে, সেই বিল্ডিংয়েই অন্তত এমার্জেন্সি মানে গোটা ছাদ ঘুরে কোনো এমার্জেন্সি বেরোনো, মানে হঠাৎ করে আগুন লাগলে বা বিপদ হলে কোন রাস্তা দিয়ে বেরোবেন সেই রাস্তাটা অন্তত আমি খুঁজে পেলাম না। ক্যামেরা কুণালের সঙ্গে শর্মিষ্ঠার রিপোর্ট, TV9 বাংলা। আর এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, চিকিৎসা করাতে এসে হোটেলের এই অগ্নিকাণ্ডে সপরিবারে প্রাণ হারালেন বাংলাদেশের সাংবাদিক দেবাশিস দত্ত। বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত। দেশে ফেরার আগে কলকাতায় আসেন তিনি। স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে গতকালই তিনি মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আসেন। মাঝরাতের অগ্নিকাণ্ডে পুরো পরিবার শেষ। আমি জানতে পারলাম সকালেই জানতে পেরেছি, আর আমি যেটুকু জেনেছি অতটাও জানি না। ওরা বেঙ্গালোর আসছিল চিকিৎসাতে, রাত্রে আজকে মানে যে কালকে রাত্রে হয়তো উঠেছিল হোটেলে, কালকে আর আমরা অন্য একটা কাজে আসছিলাম, সেখান থেকে শুনেছি। আমার কাকার সম্বন্ধী হয়, আমার মামা হয়। কে মারা গেছে নামগুলো একটু বলো। নাম হচ্ছে দেবাশিস দত্ত, আর সেকেন্ড ওনার ওয়াইফ, ওনার ছেলে আর ওনার শ্বশুর। ছেলে কি কত বছর? ছোট বাচ্চা। তার একটা ছেলে যে মারা গেল, আর যে মারা গেল মানে দেবাশিসের একটাই ছেলে, দেবাশিসের বাবা মায়ের এক মেয়ে এক ছেলে, আর দেবাশিসের এক ছেলে এক মেয়ে। ছেলেটা তো দেখলেনি ছোট, মেয়েটা ওর থেকে 2-3 বছরের বড়। ওদের ফ্যামিলিতে আর বাবা মা অসুস্থ, মানে ফ্যামিলি দেখার মতো কেউ নেই আর। আমরা এখন পর্যন্ত যেটুকু তথ্য পেয়েছি 9 জন মারা গেছেন খবর পেয়েছি, এর মাঝে 5 জন বাংলাদেশি নিশ্চিত হওয়া গিয়েছে। এখন পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া যায়নি, আমাদের এখন পর্যন্ত জানা মতো তাদের পরিচয় সন্ধান করার খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। 5 জনের ভিতর 4 জন কুষ্টিয়া বাংলাদেশের এবং 1 জন আমিনবাজার ঢাকা। ভারতীয় প্রশাসন তাদের কাজ শেষ করার পর আমরা
বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কী করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করব। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে, 8 জন, যার মধ্যে বাংলাদেশি 1 জন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ান তার নাম। পরিবারে শোকের ছায়া। মৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ান। তিনি, তার পরিবার রয়েছে আমাদের সঙ্গে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি কাজ করতেন হোটেলে? ও ঝাড়ু পোষা করতো। কবে থেকে? এই তো 5-6 মাস হয়েছে ও আসা। আচ্ছা, কখনো কি এই হোটেলে যে যথেষ্ট পর্যাপ্ত যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে কি করবে এই নিয়ে আলোচনা হয়েছে? আশঙ্কা প্রকাশ করেছিল? না, কিছু করিনি। তার ডাক্তার আমি হসপিটালে চলে এসেছি। দেখেছেন? হ্যাঁ, দেখেছি। মারা গেছে। মারা গেছে পুরো পরপর 7-8-9 জন ছিল এখানে, পরপর বিছানাতে শুয়েছিল। একের পর এক মৃত্যু। একটাই প্রশ্ন, এরকম যৌতুকগৃহ আর কত? এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, একাধিকবার নির্দেশের পরেও কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি। প্রশ্ন উঠছে এরকম যে সমস্ত হোটেলগুলো রয়েছে, বিশেষত গতকালের এত বড় ঘটনার পরেও হুঁশ ফেরেনি কারো। ক্যামেরায় গৌরব লালের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আর এই যে পরিস্থিতি আপনারা দেখছেন যে হোটেলে এভাবে একটা আগুন লেগে গিয়েছে, এখানে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে 8 জন বাংলাদেশ থেকে এসেছিলেন বলে জানা যাচ্ছে। মির্জা গালিব স্ট্রিটে একের পর এক হোটেলেও কিন্তু বেনিয়মের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ঘুপচি ঘরে বেআইনিভাবে সেখানে হোটেল ব্যবসা চলেছে দিনের পর দিন, সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, একেবারে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এটা চলছিল। এবং এই ঘটনা ঘটার পর আবারও সেই প্রশ্নগুলো সামনে আসছে। প্রশ্ন হচ্ছে এবার কি থামবে, নাকি আরও একটা ঘটনার জন্য অপেক্ষা করতে হবে? আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছে। সুমন, এখনো পর্যন্ত আমার সহকর্মী সুমন ওখান থেকে একটা প্রতিবেদন পাঠিয়েছে, একবার দেখাবো। আপনার একটা ফায়ার সেফটি লাইসেন্স আছে? লাইসেন্স আছে, রিনিউ করার ব্যাপার ছিল, তখন ঢুকে গেলাম। রিনিউ হয়নি? এপ্রিল অবধি আছে লাইসেন্স 2024 ফাইল। আপনি ফাইল দেখিয়ে দিন। আমি সেটাই দেখতে এসেছি, নাথিং এলস। এপ্রিল তো পেরিয়ে গেছে। তারপরে তো জুডিশিয়াল কাস্টডি ছিলেন, অর্ডারটা আপনি দেখিয়ে দিন। আমি বুঝেছি, সেটাই জানছি। এবার উনি জুডিশিয়াল কাস্টডি ছিলেন 48 ডেজ, তারপর এখন বাড়ির বাইরে আছেন, কেন চিফ জজের অর্ডার আছে, সেই অর্ডারের কপিও আপনাকে দেখিয়ে দেবে। এপ্রিল অবধি ছিল, তাই তো? এর আমরা রিনিউ করছি, রিনিউ করে এপ্রিলের পরে নেই, রিনিউ করার জন্য রিনিউ করে দিয়েছি। রিনিউ করে বললে আপনি জাস্ট দাদা, কিন্তু রিনিউ হচ্ছে না, Renew কারণ হচ্ছে- তিনি আসতে পারছেন না। আসতে পারছেন, আসলে রিনিউ হয়ে যাবে, আর কিছু নেই। আচ্ছা, এবার আপনি আমাকে দেখান কি করে ফায়ার হলে কি করে ইভাকুয়েশন করবেন। হ্যাঁ, বললে এটা দাবালে খুলুন খুলুন, বার করুন বার করুন। এই নন্দু বার কর। हाँ क्या करना पड़ेगा? दबाना पड़ेगा इसको, कैसे दबाते हैं? खोल के दबाना पड़ेगा। ये फुल दबाने से फुल पावर आएगा। एक्सपायरी है इसका? ना अलार्म बाजे, अलार्म बाजे। अलार्म बजবে নিচে। अलार्म बजবে তো? হ্যাঁ বাজবে। এখানে শুনুন, এমার্জেন্সিলে এখানটা সিধা স্টার্ট করে কি পাইপ খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ। খুলকে রেডি করতে হবে। আর আর এরপর ওই সিধা করলে পাম্প এমার্জেন্সি হলে কোন দিক দিয়ে বার করবেন লোকজনদের? সিঁড়ি দেওয়া ছিল পাইরওয়ালা, এখানটা রাস্তা নামাতে পারে ইসি এমার্জেন্সি के लिए। আর উপরে ওটা কি উপরে? ऊपर टीन हम लोग ওটা হলে প্রবলেম, তো টিনা খুলতে বলছিল। ও हम लोग লাইসেন্স সব ঠিক আছে। তিন এরকম শেড তো হয় না, এটা তো ইল্লিগাল। এটা তো ইল্লিগাল। অনেক দিন স্যার জিম আছে, ওটা উঠে গেলে তো প্রবলেম আছে। এটা তো ইল্লিগাল। ওদিকে তো প্রবলেম আছে, বলে জিম हम लोग जिम করি দাদা। এই যেরকম উপরে তো সেট দেওয়া যায় না। हाँ उठे গেলে हम लोग रिन्यू को प्रॉब्लम कुछ फायर रिन्यू फायर वाले বলছে ওটা খুলতে হয়। हम लोग বলছে অনেক সাল আছে, ওটা हम लोग জিম के लिए রাখা আছে, উপর জিম করে। হ্যাঁ, কিন্তু ফায়ার সেফটি তো হয় না এইভাবে, উপরটা তো খোলা রাখতে হয়। হ্যাঁ ওটা তো কথা চলছে। হোটেলের ওপর একদম যেই হোটেলে এই ঘটনা ঘটেছে সেই হোটেলের ওপর এরকম একটা জিম করা হয়েছে টিনের শেড দিয়ে, ওপরটাই ক্লিয়ার নেই। আগুন লাগলে ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ফাইটাররা ঢুকবেন কিভাবে? এরকম জিম হয়েছে এবং তার ওপরে এরকম শেড দেওয়া, এই ওপরটা তো শেড থাকে না। সেট গেলে প্রবলেম হচ্ছে, তো খুলে দেবে দাদা, বাইরে আছে তো, ওটা কত বছর চলছে। দাদা বললে আমি সেটটা খুললে তো বলে দেব, খুলে দেব বল, খুলে দিলেই তো হ্যাঁ রিনিউ হলো, ওটাই চাটে। হ্যাঁ, এই শেডটার প্রবলেম আছে এবং এখানে জিম হয়ে গেছে। এর ঘুরিয়ে দেখাও, জিম হয়ে গেছে এরকম একটা শেড লাগিয়ে, এবং এটা কিন্তু হয় না। না ওই না, এটা বলছি তো, দাদা বলে ঠিক আমি খুলে দেবে। যে বিল্ডিং এ অগ্নিকাণ্ড সেটা আবাসিক ফ্ল্যাট, মানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, সেখানে কমার্শিয়াল গেস্ট হাউস। কিভাবে হলো, মানে কিভাবে এই ছাড়পত্র পেল, কে দিল এই ছাড়পত্র, কি করে
হয়েছে এতদিন, তাহলে কলকাতা পুরসভা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি ফায়ার অডিট হয়েছিল? কলকাতায় বারবার অগ্নিকাণ্ড, কিন্তু তারপরেও কেন নজরদারি করেনি দমকল? জোড়াসাঁকোর অগ্নিকাণ্ডের পর আদৌ কি ফায়ার অডিট হয়েছে? এতগুলো প্রশ্ন উঠে আসছে যে এই এতগুলো মৃত্যুর দায় কার? সুশোভন রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুশোভন, দেখো, একদিকে যেমন পুলিশ এসআইটি দিয়ে তদন্ত করছে, একদিকে তল্লাশি অভিযানও করছে, অন্যদিকে দমকল বিভাগের তরফ থেকে এই বিল্ডিংয়ের সামনে নোটিশ দেওয়া হলো এবং এই যে বিল্ডিং তা কিন্তু সিল করে দেওয়া হলো, এমনটাই কিন্তু নোটিশ একেবারে দেওয়া হলো। তুমি দেখতে পাচ্ছ যে দমকল বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসে একেবারে সেই নোটিশ যে বিল্ডিংয়ের একেবারে সামনে, সেই সামনে কিন্তু সেই নোটিশ দেওয়া হলো এবং সেই নোটিশ দেওয়া হলো যে, এবং মূলত যে নোটিশ সেটাই রয়েছে। আপনাকে একটু জিজ্ঞাসা করবে, এটা আপনারা দমকল বিভাগ থেকে কী নোটিশ দিলেন? এটা দমকল বিভাগ থেকে আন্ডার সেকশন 37 মানে বন্ধ করার জন্য, মানে ক্লোজ রাখার জন্য। এখন এটা খোলা যাবে না। হ্যাঁ, সিল করা আন্ডার সেকশন 37-এ মানে সিল করার জন্য বলা হলো। সেটা পরবর্তী করে ওরা যতক্ষণ না পর্যন্ত মানে কোর্ট থেকে কোনো ইয়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে আপাতত। সেটা দেখিনি, আমি যা বলার বলে দিয়েছি, এর বেশি বলা যাবে না। না, বলেছি আমি আন্ডার সেকশন 35 বর্তমানে সিল করা হলো। হ্যাঁ, সিল করা হলো। আবার কোর্ট অর্ডার না পাওয়া পর্যন্ত এরা খুলতে পারবে। হ্যাঁ, রবীন চক্রবর্তী, ডিভিশন ফায়ার অফিসার ইনচার্জ, কন্ট্রোল। ধন্যবাদ সুশোভন। দেখুন, প্রশ্ন আরো আছে। পুরসভার দমকলের ঠিক নাকের ডকায় এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো। দমকল এতদিন দেখতে পায়নি, পুরসভা কোনো ব্যবস্থা কেন নেয়নি? কোনো রকম নিয়ম কানুন একেবারেই মানা হয়নি। এতদিন ধরে বেআইনিভাবে চলছিল, ঠিক এখনো সেভাবেই চলছে। পুরমন্ত্রী তিনি বলছেন যে আগের জামানায়, তৃণমূল জামানার উপর তিনি দায় ঠেলেছেন, আর তৃণমূলের পাপের ফল ভুগতে হচ্ছে বলছেন অগ্নিমিত্রা। কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি দমকল প্রতিমন্ত্রীরও। কি করে ভাবছেন যে 100 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে? 15 বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজকে তারাপীঠে যে হোটেলে আগুন লাগলো তার ফায়ার এক্সিটগুলো সমস্ত বন্ধ করা ছিল। সেটা তো আমাদের রেজিমে তো হয়নি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে। 10টা কি করে পারমিশন দেওয়া হয়েছে? চিহ্নিত করা সম্ভব নয়। 100 দিনের মধ্যে কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে, এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। আমরা ব্যবস্থা নেব। মৃত্যুর কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ধোয়ার কারণে, কারণ ওখানে যারা পাওয়া গেছে আমাদেরকে বেশিরভাগেরই গায়ে সেভাবে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা নেই। অনেকেই ওই ধোয়াতেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক অনুমান। কি বলবেন এরকম একটা ঘটনা দুর্ভাগ্য? সব ইলিগাল করেছে যারা আছে, তার আগে থেকে তৃণমূলের জামানায় আমাদের সঙ্গে এই ওয়ার্ডের নেতা আমার আছে কালী খটিক, সে বলছি আগে কমপ্লেনও করা হয়েছিল, কাগজপত্র হয়তো একটা কাছে নেই, কিন্তু কমপ্লেনও করা হয়েছে। এখানে প্রচুর ইলিগাল করেছে, ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা, আর তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আমি তো খবর যা পেলাম যে 9-10 জন বলছি, কিন্তু আরও বেশি মারা গেছিলো।
গেস্ট হাউসে এই যে ছাড়পত্র, এই বিষয় নিয়ে প্রশ্ন করায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু এক প্রকার দায় এড়ানোর, এক প্রকার ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে দমকলকে সেক্ষেত্রে অডিট টিম তৈরি করতে বলা হয়েছিল, কিন্তু ডিপার্টমেন্টের লোক না থাকায় অডিট টিম তৈরি করা যায়নি। কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। থার্ড পার্টি একটা অডিট করা যায়। গভর্নমেন্টের পক্ষে যা স্টাফ, যে কোনো গভর্নমেন্ট, সেটা এই গভর্নমেন্টেরও যা স্টাফ, তাদের পর্যাপ্ত না যে সব বসে বসে নিজেরা চেক করবে। কিন্তু একটা থার্ড পার্টি যেরকম কর্পোরেশন তাদের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেরকম আর্কিটেক্টদের একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের বেসিসে বিশ্বাসে তারা বিল্ডিংগুলো প্ল্যান পাস করে তাদের তত্ত্বাবধানে থাকে, ঠিক সেইভাবে ফায়ার ডিপার্টমেন্টের একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত। বলছি, পুরমন্ত্রী আপনার ওপর দায় চাপাচ্ছেন। দিল্লির হোটেলেও তো মারা গেছে এই জুন মাসে, অত বড় একটা 22 জন 23 জন মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন, সেটা বলা আমার উদ্দেশ্য না, কারণ কারোর পক্ষে এটা সম্ভব না। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। পাসিং দ্য বাক ঠিক নয়। দ্য কোয়েশ্চেন ইজ ওয়্যার ডাজ দ্য বাক স্টপ, কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে লোকে পরিবর্তন করেছে, তাহলে আমরা তো সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু মন্ত্রীদের মুখ পরিবর্তন দেখেছি, কিন্তু তাদের কথাবার্তা কাজকর্ম তো কিছু পরিবর্তন দরকার। দোষারোপ দিয়ে হবে না। আগুন যখন একটা লেগে গেছিলো তারাতলায়, তারপরে আগুন নেভানোর ব্যবস্থা এবং প্রিকশন নেওয়ার জন্য কি কি সরকার করেছে সেটা জানা দরকার। মেয়রকে দোষ দেওয়া হচ্ছে, যথার্থই দেওয়া হচ্ছে, তো সেই মেয়র তো এখন ভারতীয় বলে দাঁড়ায় আছে। তারা তো এখন গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসেছে। শ্রমিক ভট্টাচার্য ভালো বলবে, অগ্নিমিত্রা খারাপ বলবে, অগ্নিমিত্রা ভালো বলবে, শুভেন্দু খারাপ বলবে। এটা কোনো কাজের কাজ না। মানুষের প্রাণ গিয়েছে এবং তা আবার বিদেশের লোকজন এখানে এসে থাকে, চিকিৎসার জন্য আসে। তাহলে আমরা আমাদের গোটা বিশ্বকে কী জানাবো, আমাদের হসপিটালিটি কী? দেখুন, পুরসভা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এত বড় একটা অগ্নিকাণ্ড, এতজন মারা গেল, দায়টা কার? এটাই তো প্রশ্ন। তৃণমূল জমানার দায় এড়ানোর চেষ্টা করলেন ফিরহাদ হাকিম, পাল্টা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলছেন, দায় এড়াচ্ছেন কেন? মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করুন। প্রাক্তন পুরমন্ত্রীকে নিশানা করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দমকলের হেডকোয়ার্টারটা বাই দি বাই পড়েছে ফ্রিস্কুল স্ট্রিটে, তার অপোজিটে মির্জা গালিব স্ট্রিট। স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে একটা ইনসিডেন্ট হয়েছে, 9 জন মারা গেছে। তার আজকে বলে দেবেন দায় এড়িয়ে নেবেন, বলবেন এখান থেকে তো 100 কিলোমিটার দূরে আপনার তারাপীঠ রয়েছে, সেটা অনেক দূরে, আমার দায় নেই। দায়টা এড়াচ্ছেন কেন? সত্যিকারে যে জায়গায় যেটা হয়েছে আপনার অভিজ্ঞতার আলোকে সেটাকে যদি কোনো সাজেশান দিন, পজিটিভ কথা বলুন। কিন্তু আপনাকে যে অধিকার দিয়েছিল, সরকারের যারা অবস্থান এসছে, সেই সরকারের যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাকে শুধরে দেওয়ার জন্য সরকারের চোখ কান, এটা হলো বিরোধী দল। বিরোধী দল একটা বড় ভূমিকা থাকে, সেই বিরোধী দলের ভূমিকাটাই ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। শুধুমাত্র নিজেরা মানে কিসের জন্য, শুধু পদের জন্য চিফ বিরোধী নেতা খাতায় কলমে দেখাবেন, আচরণে দেখাতে পারবেন না। তাই বলি, মানুষের বিশ্বাসযোগ্য আচরণ করুন। শাসক বিরোধী দায় ঠেলাঠেলি বন্ধ করে সবাইকে একসঙ্গে ভাবতে হবে, কারণ মানুষ এসব শুনতে চাইছে না। দায় এড়াতে পারে না সিপিএমও, ওরা ঘাপটি মেরে বসে আছে। অগ্নিকাণ্ডের পর দাবি মদন মিত্রের। সবাইকে একসঙ্গে ভাবতে হবে, বিরোধী এবং শাসক দল। আমি বলবো শাসক দল দায়ী, শাসক দল বলবে আগের সরকার দায়ী। মানুষ কিন্তু এগুলো শুনতে চাইছে না। যে প্রকৃত অপরাধী তাকে এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে যেন এই ধরনের অপরাধ কেউ করার চেষ্টা না করে। পুরোপুরি সবটাই তৃণমূল কংগ্রেস বললে চলবে না। এরকম আছে যে সিপিএম কিন্তু ঘাপটি মেরে বসে আছে। সবথেকে বড় স্লোগান ছিল চোর চোর চোরটা সিপিএম পার্টিটা। উনি এই মুহূর্তে আমি কোনো দায়ী করতে চাই না। নতুন সরকার, এই কারণে নতুন সরকার কাজ করার সময় পায়নি।
সমস্যা সমাধান করার জন্য শুধু যদি একটা কমিটি বানানো হয় এবং কমিটি তারপরে কি রিপোর্ট দেবে সেটা চোখের আড়ালে চলে যায়, এই জিনিস আমরা আগের সরকারের আমলেও দেখেছি। আগের সরকারের আমলে অগ্নি নির্বাপন ব্যবস্থা খারাপ, এইখানে দমকলের খোঁজ খবর নেওয়া হয় না ইত্যাদি নিয়ে আমরা বহু জিনিস দেখেছিলাম। দমকল মন্ত্রী অন্যান্য কাজে ব্যস্ত থাকে। এই সরকারের আমলে, এখনও যদিও 3 মাস হয়েছে, এই সরকারের আমলে যদি আগেরটার মতো না হয় সেটাই আমরা চাই। এটা দ্রুত তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক। তার থেকে বড় কথা হচ্ছে যে নিয়মিত চেক আপটা থাকুক। যে চেক আপ, এই যে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনা ঘটার পর ওখানে গিয়ে দেখছেন যে আগুন নেভানোর মেশিনটা রয়েছে সেটা 1.5 বছর হয়ে গেছে, তার কোনো রিপেয়ারিং হয় না, নতুনভাবে সব জিনিসপত্র কাগজ হয় না। এই কাজটা যেটা সংবাদ মাধ্যমের কর্মীরা করছেন, এইটা দমকল নিয়মিত সময় টু সময় গিয়ে করুক, তাদেরকে ডেকে পাঠাক, নিয়ম কানুন মেনে চলুক, তাহলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।